হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্স যাদের আছে তাদের জন্য 20 নম্বরের আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো বা নবপ্রস্তর যুগীয় বিপ্লব সম্পর্কে আলোচনা করো। তো দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য যে কোনো প্রশ্নই আসতে পারে। সেটা হচ্ছে নবপ্রস্তর যুগের বিপ্লবও আসতে পারে বা নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যও আসতে পারে। যাই আসুক না কেন, কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং তোমরা এখানে আমি সম্পূর্ণ উত্তরটাই দেওয়ার চেষ্টা করেছি। তো দেখে নাও। দুদিক দিয়ে নবপ্রস্তর যুগ ছিল তাৎপর্যপূর্ণ এবং কৃষিকার্যের সূচনা, একটা হচ্ছে কৃষিকার্যের সূচনা হয়েছিল এই যুগে, আর একটা হচ্ছে পশুপালন। তো এই যুগ সম্পর্কে অন্যতম শ্রেষ্ঠ পুরাতাত্ত্বিক গর্ডন চাইল্ড তার হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি 1942 গ্রন্থে সুচিন্তিত মন্তব্য করে বলছেন যে অর্থনৈতিক ও বিজ্ঞানভিত্তিক বিপ্লব বর্বরতা অচলাবস্থা থেকে মুক্তি দিয়ে মানুষকে প্রকৃতির ওপর নির্ভরশীল হওয়ার পরিবর্তে প্রকৃতির সক্রিয় অংশীদার করে তোলে। পুরাপ্রস্তর যুগের অন্তিম লগ্নে পুরুষরা যখন শিকার করত তখন মেয়েরা খাদ্যের জোগানের জন্য বুনো ঘাসের বীজ সংগ্রহ করত। এই বুনো ঘাসের বীজ থেকে উত্তরাধিকার সূত্রে এসেছিল গম এবং যব। এই রকম বীজ উপযুক্তভাবে বপন করে জমিকে আবাদি জমি করে তোলার জন্য সুচিন্তিতভাবে চূড়ান্ত পদক্ষেপ গৃহীত হয়েছিল। খাদ্যের যোগান বৃদ্ধির জন্য নবপ্রস্তর যুগে সাধারণ জমিকে আবাদি জমিতে পরিণত করার দরকার হয়ে পড়েছিল। জমিকে আবাদি করার জন্য প্রয়োজন ছিল উৎকৃষ্ট মানের হাতিয়ার। গর্ডন চাইল্ড তার দ্য ম্যান মেক্স হিমসেলফ 1936 গ্রন্থে নবপ্রস্তর যুগে উৎকৃষ্ট হাতিয়ার নির্মাণ প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। এই সময় পাথর দিয়ে পাথর ঘষে প্রস্তর নির্মিত হাতিয়ারকে আরও ধারালো ও মসৃণ করা হয়েছিল। নতুন ধরনের হাতিয়ার মানুষের বস্তুগত জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে এলো। প্রস্তর নির্মিত ধারালো কুঠার দিয়ে গাছ কাটা, বন জঙ্গল পরিষ্কার করা হতো। মসৃণ ও ধারালো পাথর দিয়ে এক ধরনের আদিম নিড়ানি তৈরি করা হয়েছিল। এই নিড়ানি দিয়ে মাটি নরম করে তাকে বীজ বপনের উপযুক্ত করা হলো। তাছাড়া সেই সময় ধারালো অগ্রভাগ বিশিষ্ট বর্ষা ও তীর তৈরি করা হয়েছিল। শস্য গুঁড়ো করার জন্য হামলদিস্তা হবে, দটা হবে না, আবিষ্কারও এই যুগে হয়। তাছাড়া এই যুগে মাটি পুড়িয়ে মৃৎশিল্পের সূচনা সাক্ষী। গর্ডন চাইল্ড নবপ্রস্তর যুগে 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এক হচ্ছে কৃষিকার্যের সূচনা, পশুপালন, মৃৎশিল্পের সূচনা ও বিকাশ। 4 নম্বর হচ্ছে শস্য পেষণের জন্য নির্মিত মসৃণ হাতিয়ারের আবিষ্কার। বিগত 50 থেকে 60 বছর ধরে এই বিষয়ে যা গবেষণা হয়েছিল তা কতগুলো বৈশিষ্ট্যের সূচক। যেমন এই সময় গৃহ নির্মাণের স্থাপত্যের পরিচয় পাওয়া যায়, যা নবপ্রস্তর যুগে মানুষের স্থিতিশীল জীবনে ইঙ্গিতবাহী। শস্য কাটা ও গুঁড়ো করার জন্য নির্মিত নিপুণ হাতিয়ার খাদ্য প্রক্রিয়াকরণের সাক্ষ্য বহন করে। মৃৎশিল্পের বিকাশ খাদ্যবস্তু সঞ্চয় রন্ধনের ইঙ্গিতবাহী। পুরাতাত্ত্বিক অনুসন্ধানের ফলে সাম্প্রতিককালে জানা গেছে যে কেবল নিকট প্রাচ্যের নয়, ইউরোপের কিছু অঞ্চলে, বিশেষত স্ক্যান্ডিনেভিয়ায়, দানিউব, আয়ারল্যান্ড প্রভৃতি ইত্যাদি অঞ্চলে মানুষ স্থিতিশীল ও শান্ত জীবনযাপনে অভ্যস্ত ছিল। পরের প্যারাগ্রাফ। নবপ্রস্তর যুগের কৃষির সূচনা, উৎকৃষ্ট হাতিয়ার নির্মাণ, বিভিন্ন জন্তুকে পোষ মানানো এবং মৃৎশিল্পের বিকাশ ইত্যাদি অবশ্যই সুদূরপ্রসারী পরিবর্তন ও প্রগতির ইঙ্গিতবাহী। এই তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূত্র ধরেই ভি গর্ডন চাইল্ড তার 1936 সালে প্রকাশিত ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে নবপ্রস্তরীয় বিপ্লব কথাটি ব্যবহার করেছেন। নবপ্রস্তর যুগের বর্ণনা প্রসঙ্গে চাইল্ড বলেছেন যে, এটা একসঙ্গে হয়ে গেছে, এটা গর্ডন চাইল্ড বলেছেন যে প্রথম বিপ্লব যা মানুষের অর্থনীতির আমূল পাল্টে দিয়েছিল, মানে অর্থনীতি পরিবর্তন ঘটিয়েছিল এবং খাদ্যের যোগানের ওপর মানুষের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত করেছিল। পরের প্যারাগ্রাফ, মানে একই সঙ্গে, কৃষিকর্মে কৌশল রপ্ত করার ফলে মানুষের জীবনযাত্রার ইতিহাসের এক বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হয়ে রইল। গর্ডন চাইল্ডের মতে খাদ্য উৎপাদন, স্বেচ্ছা প্রণোদিত চাষাবাদ, এটা চাষাবাদ হবে, কিছু প্রিন্টিং মিস্টেক আছে, দেখে নেবে। চাষাবাদ, শস্য ফলানো, পশুদের পোষ মানানো এবং প্রজননের বন্দোবস্ত ও তাদের নির্বাচন, আগুনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার পর মানব ইতিহাসে এটি ছিল একটি শ্রেষ্ঠ অর্থনৈতিক বিপ্লব। ইংলিশ কোটেশনগুলো চাইলে তোমরা লিখে নিতে পারো, বাংলাগুলোরই এখানে ইংলিশ করা আছে।
তো চাইলে ইংলিশ কোটেশনগুলো লিখে নেবে, আনসারটা আরও বেশি উৎকৃষ্ট মানের হবে। নেক্সট প্যারাগ্রাফ, প্রকৃতপক্ষে শিকার ও খাদ্য সংগ্রহের ওপর নির্ভরশীলতা হ্রাস করে খাদ্য উৎপাদন ও গৃহপালিত পশুর ওপর নির্ভরশীলতা বৃদ্ধি মানুষের সাংস্কৃতিক প্রগতির ক্ষেত্রে এক মৌলিক পরিবর্তন নিয়ে এসেছিল। কৃষিকার্যের অভ্যস্ত হওয়ার পর অধিকাংশ মানুষ তাদের ভ্রাম্যমাণ জীবন পরিত্যাগ করে একটি নির্দিষ্ট স্থানে শান্ত ও স্থিতিশীল জীবন যাপন করতে শুরু করে। একই সঙ্গে শুরু হয়েছিল জনসংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া। এর অনিবার্য পরিণতি হিসেবে পরিবারের আয়তন বৃদ্ধি পেল, গ্রাম গড়ে উঠল এবং বিশ্বের প্রায় সমস্ত অঞ্চলে কৃষির বিস্তার ঘটল। এই নতুন অর্থনৈতিক প্রক্রিয়া এবং পরিবর্তন সমাজে শ্রম বিভাজন ও সামাজিক বৈষম্যের জন্ম দিল। ব্যক্তির হাতে খাদ্যের উদ্বৃত্ত উৎপাদন সঞ্চিত হলো, নগরভিত্তিক সভ্যতার উত্থানে পথ প্রশস্ত হলো। এই পরিবর্তনগুলোকেই কিন্তু গর্ডন চাইল্ড বৈপ্লবিক হিসাবে দেখেছেন, তাই তিনি কিন্তু বিপ্লব বলছেন। তার মতে প্রাথমিক পর্বে বুনো ঘাসের বীজ সংগ্রহ করা হতো এবং তারপর সেই বীজ উপযুক্ত জমিতে বপন করে আগাছা নির্মূল করে জমিকে আবাদি জমিতে পরিণত করার উদ্দেশ্যে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই প্রক্রিয়া ছিল নব্যপ্রস্তরীয় বিপ্লবের প্রাথমিক পদক্ষেপ। নেক্সট প্যারাগ্রাফ, কিন্তু গর্ডন চাইল্ডের নব্যপ্রস্তরীয় বিপ্লব সংক্রান্ত ধারণা কিছু কিছু ঐতিহাসিকের সমালোচনা শিখা। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আবার যদি ঘুরিয়ে দেয় যে নব্যপ্রস্তর বিপ্লবীকে ওই সম্পর্কে ঐতিহাসিকদের সমালোচনা আলোচনা করো, তাহলেও কিন্তু তোমরা এই আনসারটাই লিখতে পারবে। সমালোচনা শিকার, গ্রিন ড্যানিয়েল তার দ্য ফার্স্ট সিভিলাইজেশন দ্য আর্কিওলজি অ্যান্ড দেয়ার অরিজিন গ্রন্থে স্পষ্টই বলেছেন যে উপরোক্ত ঘটনাবলীর মধ্যে কোনো বৈপ্লবিক পরিবর্তন চোখে পড়ে না, বরং গোটা প্রক্রিয়াটাই ছিল মানব সমাজে বিবর্তনের পরিণতি। তার মতে মানব সমাজে সামান্য অগ্রগতি কখনোই বৈপ্লবিক পরিবর্তনের সমর্থক হয় না। বীজ সংগ্রহ থেকে বীজ বপন সবকিছুই ছিল মানব সমাজের বিবর্তনের অঙ্গ। আর এক প্রাক ইতিহাসবিদ গ্রাহাম ক্লার্ক তার গ্রন্থ দ্য ওয়ার্ল্ড প্রিহিস্ট্রি ইন নিউ পার্সপেক্টিভ 1977 গ্রন্থে নব্যপ্রস্তরীয় বিপ্লব কথাটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তার মতে পুরাপ্রস্তর যুগে ও নবপ্রস্তর যুগের মাঝখানে মধ্যপ্রস্তরীয় যুগের যে সেতুর তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পুরাপ্রস্তর ও নবপ্রস্তর যুগের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিল মধ্যপ্রস্তর যুগ। ক্লার্ক আরও বলেছেন যে যে প্রক্রিয়া মানুষ, পশু ও গাছপালার পারস্পরিক সম্পর্কে পরিবর্তন ঘটিয়ে একটি উন্নত মানের সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছিল, সেই প্রক্রিয়ার সঙ্গে কেবল নবপ্রস্তরীয় নয় মধ্যপ্রস্তরীয় বেশ কিছু গোষ্ঠী যুক্ত ছিল। তাই ক্লার্ক নবপ্রস্তর যুগের পরিবর্তনের মধ্যে বৈপ্লবিক বৈশিষ্ট্য খুঁজে পাননি। নবপ্রস্তর যুগীয় বিপ্লব কথাটি গর্ডন চাইল্ড ব্যবহার করেছিলেন 1936 সালে। পরবর্তীকালে তিনি তার বক্তব্যে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বিপ্লব কথাটি বলতে তিনি আকস্মাৎ পরিবর্তন কিন্তু বোঝাননি, বরং তিনি বলতে চেয়েছেন নবপ্রস্তর যুগে বিভিন্ন গোষ্ঠীর আর্থসামাজিক সংগঠনের ক্রমান্বয়ে চূড়ান্ত পরিবর্তন পর্যায়ে উন্নীত হয়েছিল। সুতরাং শিকার সংগ্রহের যুগ থেকে খাদ্য উৎপাদনের যুগে যে উত্তরণ ছিল বিবর্তনের অনিবার্য পরিণতি। এটি কোনো বৈপ্লবিক ঘটনা নয়। তাছাড়া এই পরিবর্তনের প্রক্রিয়া দ্রুতও হয়নি বা দ্রুত ছিল না, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পরিবর্তন একই রকম ছিল না। তবে নবপ্রস্তর যুগে বিপ্লব কথাটি যথার্থতা বিশ্লেষণ করতে গেলে বিপ্লব কথাটির সংজ্ঞা নির্ণয় করা জরুরি। সাধারণত বিপ্লব কথাটি অর্থ যখন অত্যন্ত অল্প সময়ের মধ্যে সামান্য পরিমাণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ গুণগত পরিবর্তন নিয়ে আসে। নবপ্রস্তর যুগের আগে লক্ষ লক্ষ বছর ধরে মানব সভ্যতার অগ্রগতি ঘটেছিল অত্যন্ত স্লথ মানে ধীর গতিতে, কিন্তু 9000 থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মানুষের কর্মকাণ্ড ও অগ্রগতি ছিল চমকপ্রদ এবং যুগান্তকারী। তাছাড়া পৃথিবীর প্রায় সর্বত্রই যখন বিকল্প জীবন ধারণের উপায় হিসেবে কৃষির আগমন ঘটেছিল, তখন মানুষ তার আর শিকারী সংগ্রাহক জীবনে ফিরে যায়নি। নবপ্রস্তর যুগের সংক্ষিপ্ত সময়কালে মানুষের সামাজিক জীবনে যে চূড়ান্ত সুদূরপ্রসারী পরিবর্তন এসেছিল, তার নিরিখে এই যুগের বৈশিষ্ট্যগুলিকে বিপ্লব হিসেবে আখ্যায়িত করা অসঙ্গত হবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনটি প্রেস করে দিও, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ।